দয়া করে আরেকটা গোপালগঞ্জের সৃষ্টি করবেন না, তাহলে কিন্তু হবিগঞ্জের দশাও আগামীকালকে গোপালগঞ্জের মতো হবে। গতকালকে আমরা দেখলাম যে হবিগঞ্জে এনসিপির উপরে একটা একদম নগ্ন আক্রমণ হলো, এবং যে আক্রমণে আমরা যেই ছাত্রদেরকে দেখেছি বা যেই মানুষগুলোকে দেখেছি, সেগুলোকে আজকে এসপি, হবিগঞ্জের এসপি বললেন যে দুষ্কৃতকারী। এদের মধ্যে একজনের যার ঝুঁটিবদ্ধ চুল ছিল, ঝুঁটি বাঁধা, তো এই ছেলেটার পিছনে লেখা ছিল গেঞ্জির পিছনে যে হবিগঞ্জ ছাত্র দল। তো আমি এই কথাটা আজকে বলতে চাচ্ছি এই কারণে যে এই যে ছেলেগুলো যখন আক্রমণ করেছে, আমি বেশ কিছু জায়গায় দেখলাম যে পুলিশ ওখানে উপস্থিত ছিল, এবং পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, তারা যাতে এনসিপির উপরে আক্রমণ না করে, এরকম ছত্রভঙ্গভাবে 2-3 জন পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছিল। কিন্তু আমার প্রশ্ন হলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রথমে, যে তারা ওই জায়গায় তাদেরকে আটকাবে কেন? যেহেতু তারা অন্যায়কৃতভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের উপরে আক্রমণ করেছে, সেই ছেলেগুলোকে সাথে সাথে অ্যারেস্ট করা দরকার ছিল। অ্যারেস্ট যেহেতু করেনি, আমরা ধরে নিচ্ছি এই ছেলেগুলো আসলে সরকারের মদতপুষ্ট, এবং সরকার যে প্রশাসন বাহিনী চালায়, সেই প্রশাসন বাহিনীরই একটা অংশ তাদেরকে ওই জায়গাতে আসলে একরকমভাবে হেল্পই করেছে, যেহেতু অ্যারেস্ট করলো না। এই যে নগ্ন যে আক্রমণ হলো, এখন এই আক্রমণটা কেন হলো এটা আমাদের জানা দরকার। আমরা বেশ কিছুদিন থেকে দেখছিলাম যে আমাদের যে এনসিপির একজন নেতা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি, যার আসলে উল্টাপাল্টা নানা রকম শিষ্টাচার বহির্ভূত আলোচনা এবং ব্যক্তি আলোচনা বারবার আমাদের সামনে উঠে আসছে। তিনি কিন্তু এমন কোনো নেতা নাই, এমন কোনো লোকজন নাই যাদেরকে নিয়ে বাজে আলোচনা করছে না, এবং আলোচনাগুলো যে যদি গঠনমূলক হতো তাহলে কিন্তু আজকে এই প্রশ্নটা আসতো না। আলোচনাগুলো সবগুলোই হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, অমূলক এবং প্রমাণহীনভাবে। ধরেন অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা আমাদের বিভিন্ন মানুষের মুখে মুখে আমরা বলে বেড়াই, এর কথা ওকে বলে বেড়াই, ওর কথা ওকে বলে বেড়াই, কিন্তু সেগুলো কিন্তু আসলে মিডিয়ার সামনে এসে প্রমাণহীনভাবে আমি বলতে পারি না। এই কারণে যে মিডিয়া কিন্তু একটা ডকুমেন্টেশন, মিডিয়াতে যখনই কথাগুলো আসবে তখনই কিন্তু ডকুমেন্টেশন হিসেবে এটা থেকে যাবে আজীবনের জন্য। ঠিক এই ঘটনাটা কিন্তু আমরা আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার বেলায় দেখি। শেখ হাসিনা কিন্তু জাতীয় সংসদে দাঁড়িয়ে থেকে বলেছিল যে আমেরিকা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না, কারণ হচ্ছে যে আমেরিকা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ নাকি নিয়ে নিতে চায়। এই কথাটা সে সংসদে দাঁড়িয়ে থেকে বলেছে। যদি আমেরিকা সে সেন্ট মার্টিন দ্বীপ নিতেও চায়, এটা আসলে কোনো প্রমাণ নাই, এটার কোনো ভিত্তিও নাই। তো এই যে প্রমাণহীন ভিত্তিহীন কথাগুলো যখন এই ধরনের মিডিয়ার সামনে চলে আসে, তখন কিন্তু আপনার পতন অবশ্যম্ভাবী হয়ে যায়। দেখেন, তারেক রহমান আজকে দেশের ভালো করার জন্য অনেক কাজ করছে, এবং তিনি বেশ কিছু উজ্জ্বল দৃষ্টান্ত ক্রিয়েট করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই মুহূর্তে তার যে পপুলারিটি, সেটা কিন্তু আগের থেকেও প্রায় 10-15 গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক সেই সময়ে এসে আপনি বারবার যদি ওই জায়গাটাতে আঘাত করেন, মানে একটা আবেগের জায়গায় তারেক রহমানের গায়ে আঘাত করেন, তার ইজ্জতের উপর আঘাত করেন, তাহলে কিন্তু এটা তার দলীয় নেতাকর্মীরা আসলেই ঠিকভাবে নেবে না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে দলীয় নেতাকর্মীর কোনোভাবেই উচিত না যে আইন নিজের হাতে তুলে নেওয়া। কারণ হচ্ছে, আমরা যেটা মনে করি জনসাধারণ, যে দলীয় নেতাকর্মী যদি আইন নিজ হাতে তুলে নেয়, মানে বিএনপি দলের, তাহলে আমি বলবো যে বিএনপি সরকার গঠন করেও সরকারের যে বিচার ব্যবস্থা, বিচারিক ক্ষমতা, তার উপরে বিএনপির কোনো রকম আস্থা নাই। এবং আস্থা নাই বলেই আমি বলবো এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানো হলো, এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলো। এখন দেখেন, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসের রাজনীতি আপনি যদি কায়েম করতে চান, তাহলে কিন্তু আগামী দিনে যে দলটার উপর আপনি প্রেশন দিচ্ছেন, যে দলটাকে প্রেশার করছেন, সেই দলটাও কিন্তু একটা সময় গিয়ে প্রতিরোধ করবে, এবং প্রতিরোধ করার সময় এইরকম আরেকটা 5ই আগস্ট কিন্তু ক্রিয়েট হবে। ওই দিন কিন্তু আবার দেখা গেল আওয়ামী লীগের মতো বিএনপিকেও হয়তো পালাতে হতে পারে বাংলাদেশ থেকে। এটা কিন্তু খুব দুঃখজনক হবে। আমরা বাংলাদেশবাসী বারবার কিন্তু এই রাজনীতির, এই অপরাজনীতির পুনরাবৃত্তি দেখতে চাই না। এই জন্য আমাদের দরকার, এক, শিষ্টাচারের সাথে কথাবার্তা বলা, রাজনীতির মধ্যে শিষ্টাচারকে মিলিয়ে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে রাজনীতিটা তৈরি করা,
রাজনীতি মানে কখনোই এই না যে ক্ষমতায় যাব। রাজনীতি মানে এই যে আমি জনগণের সেবা করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাব। আজকে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু এই যে আমাদের দেশকে উন্নতি করা এবং জনগণের যে সেবা করা, এটা থেকে বহু দূর চলে গেছে। রাজনৈতিক দল এখানে সৃষ্টি হলো ক্ষমতায় যাব। এই যে ছেলেগুলো যখন 5ই আগস্ট ঘটালো, এরপর দেখলাম যে তাদের মধ্যে কিছু ছেলে মানে ক্ষমতায় যাব করে তারা দৌড় পেরে একদম উপদেষ্টা হয়ে গেলেন এবং উপদেষ্টা হওয়ার পরেই কিন্তু সব গুবলেট করে ফেলেছে। বাংলাদেশবাসীর যে স্বপ্ন ছিল তাদেরকে দিয়ে, যে তৃতীয় একটা দল বাংলাদেশে সুন্দর করে গড়ে উঠবে, নিরপেক্ষ একটা দল গড়ে উঠবে, মধ্যম পন্থার একটা দল গড়ে উঠবে, সেটা কিন্তু আদতে আমরা আজকে দেখি নাই। তবে হ্যাঁ, এই ছেলেগুলো বিএনপির কৃতজ্ঞ থাকা উচিত, কারণ এই ছেলেগুলোর জন্যই আজকে বিএনপি কিন্তু এই স্বাধীনতার মুখ দেখতে পাচ্ছে। তারেক রহমান ভাই সে কিন্তু 17 বছর পর বাংলাদেশে ফিরে এসে তার দেশের মাটির উপরে হাঁটতে পারছে। এবং আপনারা তো দেখেছেন যে তারেক রহমান ভাইয়ের সেই কথাটা মনে করিয়ে দিই আমি, যেদিন তিনি প্রথম এয়ারপোর্ট থেকে নামলেন, উনি কিন্তু খালি পায়ে প্রথম মাটিকে চুমু দিয়েছিলেন, মাটিকে তুলে নিয়ে এভাবে চুমু দিয়েছিলেন, ঘ্রাণ নিয়েছিলেন। তো এই যে ভালোবাসা তারেক ভাইয়ের, এটা কিন্তু এই ছেলেগুলো নিয়ে এসে দিয়েছে। অতএব আমি বিএনপিকে বলবো যে আপনারা যদি তারেক রহমান ভাইয়ের অনুসারী হয়ে থাকেন, যদি তাকে আসলেই ভালোবেসে থাকেন, তার কথা মতো যদি দেশকে গঠন করতে চান, এই হানাহানি, মারপিট, গণ্ডগোল এই সব কিছু থেকে দূরে থাকেন। দেখেন, এই পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে বাজে কথা বলেছেন, ফজলুল সাহেবকে নিয়ে বাজে কথা বলেছেন, আপনার তারেক ভাইকে নিয়ে বাজে কথা বলেছেন, ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বাজে কথা বলেছেন। কিন্তু এই মহান ব্যক্তিগুলোকে যদি আমরা দেখি, মির্জা আব্বাস ভাই নিজেও বলেছে যে আমি কি বলবো, আমার নাতির বয়সী ছেলে। তারেক রহমান ভাই কিন্তু তাদের এসব কথায় বেশ মজা পায়, সে কিন্তু একদিনও কিন্তু তাকে পাল্টা আক্রমণ করেনি। তো আপনারা তার নেতাকর্মী হয়ে আপনারা কি তার যে নীতি, তার যে ভালো দৃষ্টান্ত, এটা ফলো করতে চান না? অবশ্যই চাওয়া উচিত। এবং আমি একটা কথা বলবো, দয়া করে হবিগঞ্জকে গোপালগঞ্জ বানাবেন না, দয়া করে আর একটা গোপালগঞ্জের সৃষ্টি করবেন না, তাহলে কিন্তু হবিগঞ্জের দশাও আগামীকালকে গোপালগঞ্জের মতো হবে। ধন্যবাদ সবাইকে।